উত্তর দিনাজপুর রায়গঞ্জের কাছে একটা ছোট্ট গ্রাম। হোলির দিনে চারদিক রঙে রঙে একেবারে রঙিন, মানুষের আনন্দ উচ্ছ্বাস। কিন্তু এই সব কিছুর নিচেই কুলিক নদীর পাড়ে একটা অন্ধকার স্রোত বয়ে চলেছে। আজ আমরা সেই ভয়ঙ্কর সতর্ক বার্তাটা নিয়েই কথা বলবো। গ্রামের বয়স্করা বারবার একটা কথা বলেন, সূর্য ডোবার পর কুলিক নদীর শ্মশানটার দিকেই যাস না। এটা শুধু কোনো কথার কথা না, এর পেছনে আছে তিন বন্ধুর একটা গল্প, যারা এই সাবধান বাণীটা আচ্ছা এক কথায় বলতে গেলে পাত্তাই দেয়নি। তো এই গল্পের তিন চরিত্র হলো রাহুল, বিপ্লব আর সুমন। তাদের মাথায় একটা দারুণ প্ল্যান এসেছিল। কি সেই প্ল্যান? না, হোলির রাতে ওই ভুতুরে শ্মশানঘাট থেকে ওরা লাইভ স্ট্রিম করবে। ওরা ভাবতেও পারেনি এই একটা প্ল্যানই ওদের জীবনটা শেষ করে দেবে। ঘটনা শুরু হোলির রাতে, ঠিক রাত 10টায়, যখন লাইভটা শুরু হয়। পরদিন সকালে নদীর ধারে একটা মোবাইল ফোন পাওয়া যায়। সুমনকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়, কিন্তু রাহুল আর বিপ্লবের কোনো চিহ্নই নেই। আর তারপর ঠিক 2 দিন পর, তৃতীয় রাতে 2:17 সুমন হাসপাতালের বেড থেকে গায়েব হয়ে যায়। যে মোবাইলটা পাওয়া গিয়েছিল সেটা রেকর্ডিং যখন চালানো হলো, তখন শেষ দিকের ফুটেজটা দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। দেখা যায় দূরে একটা আগুনের পাশে লাল শাড়ি পরা কে যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়ার মতো। আর ঠিক ওই মুহূর্ত থেকেই একটা সাধারণ লাইভ স্ট্রিম একটা দুঃস্বপ্নে পাল্টে যায়। ভিডিওতে রাহুলের গলার আওয়াজ শোনা যায়। ও চিৎকার করে জিজ্ঞেস করছে, কে রে? কিন্তু ওর এই প্রশ্নের উত্তরে নেমে আসে একেবারে কবরের শান্তি, একটা হিম শীতল নীরবতা। আর সেই নীরবতা ভেঙে একটা ফিসফিস শব্দ ভেসে আসে। রেকর্ডিংয়ে পরিষ্কার শোনা যাচ্ছে, রং খেলবে। কথাটা শেষ হতে না হতেই মোবাইলের স্ক্রিনটা টকটকে লাল হয়ে যায়, আর ক্যামেরাটা মাটিতে পড়ার আগে একটা মুখ দেখা যায়, যে মুখে কোনো চোখ নেই। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলো কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে একটা বহু পুরনো কিংবদন্তি আছে। চলুন এই অভিশাপের আসল উৎসটা জানার চেষ্টা করা যাক, কারণ উত্তরটা সেখানেই লুকিয়ে আছে। শোনা যায় বহু বছর আগে এক তরুণীকে গ্রামের লোক অপয়া বলে দাগিয়ে দিয়েছিল, আর ঠিক হোলির দিনেই তাকে ওই শ্মশানে টেনে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়। মরার আগে সে শুধু একটা কথাই বলেছিল, যে প্রতি হোলিতে সে ফিরবে আর সবার রং কেড়ে নিতে আসবে। এই পুরো গল্পের সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় সুমনের কাছ থেকে। গায়েব হয়ে যাওয়ার ঠিক আগে হাসপাতালের বিছানায় শুয়ে ও শুধু বলতে পেরেছিল, ও রাহুলের নাম ধরে ডাকছিল, আর রাহুল রাহুল উত্তর দিয়েছিল। ব্যাস, এই একটা কথাই পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যায়। তার মানে আসল খেলাটা হলো ডাকে সাড়া দেওয়া নিয়ে। যখনই ওই অশরীরী সত্তাটা কারোর নাম ধরে ডাকে, আর সেই ব্যক্তি যদি উত্তর দেয়, তাহলেই তার রং কেড়ে নেওয়া হয়। মানে শুধু গায়ের রং না, জীবনের রং, অস্তিত্বের রং, সব কিছু। সে তখন একটা চোখবিহীন লাল ছায়ায় পরিণত হয়, আর চিরদিনের জন্য ওই সত্তার সঙ্গী হয়ে যায়। এটাই হলো অভিশাপের শেষ পরিণতি। এবার আমরা এমন কিছু প্রমাণের দিকে যাব যা এই কিংবদন্তিটাকে সত্যি বলে প্রমাণ করে দেয়। এই প্রমাণগুলো দেখলেই বোঝা যাবে ওই তিন বন্ধুর সাথে ঠিক কি হয়েছিল। শেষ আর সবচেয়ে অকাট্য প্রমাণটা পাওয়া যায় রায়গঞ্জের একটা দোকানের সিসিটিভি ফুটেজ থেকে। ফুটেজে টাইম কোড দেখাচ্ছে রাত 12:03। ফুটেজটা দেখলে গায়ে কাঁটা দেয়। দেখা যাচ্ছে 3টে লাল রঙের ছায়ামূর্তি কুলিক নদীর দিকে হেঁটে যাচ্ছে। ভালো করে দেখে বোঝা যায় ওরা আর কেউ নয়, রাহুল, বিপ্লব আর সুমন। তিনজনেরই মুখে কোনো চোখ নেই, আর ওরা সবাই একসাথে একই সুরে কথা বলছে। আর কি বলছে ওরা? সেই একই প্রশ্ন যেটা ওই সত্তাটা করেছিল, রং খেলবে। তার মানে ওরা এখন আর নিজেরা নেই, ওরাও এখন ওই অভিশাপের একটা অংশ। পুলিশের খাতায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা এখনো 3, একটা সাধারণ মিসিং ডায়েরি। কিন্তু আসল সংখ্যাটা কি সত্যিই 3, নাকি এর মধ্যে আরও কোনো রহস্য আছে? কারণ পরদিন সকালে নদীর ধারে যখন পায়ের ছাপ খোঁজা হচ্ছিল, তখন একটা অদ্ভুত জিনিস দেখা যায়। নিখোঁজ তো 3 জন, কিন্তু পায়ের ছাপ 4 জোড়া। এই অতিরিক্ত 1 জোড়া পায়ের ছাপ একটাই জিনিস প্রমাণ করে, ওই সত্তাটা এখন আর একা নয়। তাই এই হোলির সময় বা যে কোনো দিন যদি কুলিক নদীর দিক থেকে কেউ নাম ধরে ডাকে, ভুলেও উত্তর দেবেন না। এটাই আজকের একমাত্র এবং শেষ সতর্কবার্তা। জানেন, প্রতি দোল পূর্ণিমায় কুলিক নদীর জল একদম রক্ত লাল হয়ে যায়। স্থানীয় লোকজন একটা কিংবদন্তির কথা বলে, একটা অভিশাপের কথা। নদী থেকে নাকি একটা ডাক ভেসে আসে, আর সেই ডাকের উত্তর দেওয়া একদম বারণ। কিন্তু এটা কি শুধুই একটা গল্প? না, চলুন আজ এই ঘটনার পেছনে সত্যটা খুঁজে বের করা যাক। নিয়মটা কিন্তু খুবই সোজা, তবে ভয়ঙ্কর। যদি কখনো নদীর দিক থেকে নিজের নাম শুনতে পান, ভুলেও উত্তর দেবেন না, কারণ একবার উত্তর দিলেই ব্যাস, নিজের অস্তিত্বটাই যেন মুছে যাবে। ভাবছেন তো, এই গল্পের শুরুটা হয়তো কোনো অন্ধকার ভুতুরে নদীঘাট থেকে?
একদমই না। এর শুরু হয়েছিল একটা হাসপাতালের ঝকঝকে জীবাণুমুক্ত আলোর নিচে। হ্যাঁ, রায়গঞ্জ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। ঠিক সেখানেই ঘটেছিল এক অসম্ভব ঘটনা। দৃশ্যটা সত্যি বলতে এক কথায় ধাঁধার মতো। দেখুন, পেশেন্ট সুমন তার বেডে নেই, অথচ ওয়ার্ডের দরজাটা ভেতর থেকে বন্ধ। একমাত্র ক্লু বলতে জানালার কাছে একটা টাটকা লাল হাতের ছাপ। কিভাবে সম্ভব? এই রহস্যের কোনো কিনারা করা যাচ্ছিল না। ডিউটি নার্স যা বললেন তা আরও অবাক করার মতো। রাত ঠিক 2:17 ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরাটা হঠাৎ অফলাইন হয়ে যায়। কতক্ষণের জন্য যাবেন? মাত্র 13 সেকেন্ডের জন্য। আর ঠিক ওইটুকু সময়ের মধ্যেই সুমন হাওয়া। পরে যখন বহু কষ্টে ওই ফুটেজটা রিকভার করা হলো, তাতে যা দেখা গেল তা কোনো যুক্তির ধার ধারে না। বলা যেতে পারে এই অবিশ্বাস্য তদন্তের প্রথম আর সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাই। ভিডিওতে দেখা যাচ্ছে সুমন একা একা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। তার ঠোঁট নড়ছে, ফিসফিস করে বলছে, আমি উত্তর দিইনি। কিন্তু যে আওয়াজটা শোনা যাচ্ছে সেটা মোটেও সুমনের গলা নয়, অন্য কারো। একটা বরফ ঠান্ডা অদ্ভুত গলা উত্তর দিচ্ছে, দিয়েছিস। আর ঠিক তারপরেই কাঁচ ভাঙার একটা ভয়ঙ্কর শব্দ, আর স্ক্রিনটা কালো। সুমনের এই অদ্ভুতভাবে উধাও হয়ে যাওয়ার খবরটা গ্রামে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আর সেই ভয়, সেই আতঙ্ক থেকেই শুরু হলো পুলিশি তদন্ত। কিন্তু কেউ তখনও জানতো না যে এটা একটা নতুন আরও ভয়ঙ্কর অধ্যায়ের কেবল শুরু। গ্রামের আতঙ্কটা এবার যেন একটা নতুন চেহারা নিল। কুলিক নদীর শ্মশানঘাটের কাছে হঠাৎ করেই আবিরের মতো লাল ছোপ ছোপ দাগ দেখা যেতে লাগলো। রাতে শোনা যেত 3 ছেলের হাসির শব্দ, বাতাসে ভেসে বেড়াত সেই হাসি। গ্রামের লোকজনের মনে বিশ্বাস জন্মাতে শুরু করলো, ওরাই এখন নদীর নতুন প্রহরী। যারাই ওই ডাকে সাড়া দেয়, ওরাই তাদের নিয়ে যায়। মনে হচ্ছিল অভিশাপটা নিজেই নিজের রূপ বদলাচ্ছে। রায়গঞ্জ থানার এক অফিসার ছিলেন অরিন্দম। তিনি এইসব গল্পকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন। তো সত্যিটা সবার সামনে আনার জন্য তিনি শ্মশানে একটা লাইভ ক্যামেরা বসালেন। রাত তখন 12:02। ক্যামেরার সামনে হঠাৎ একটা লাল কুয়াশা জমতে শুরু করলো। ঠিক 1 মিনিট পর 12:03 সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো 3টে ছায়ামূর্তি। আর তারপরের মিনিটেই 12:04 হাজির হলো চতুর্থ আরেকটা ছায়া। এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখে অফিসার অরিন্দম যেন নিজের হুঁশেই ছিলেন না। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো একটাই প্রশ্ন। ফিসফিস করে বললেন, 4 নম্বরটা কে? আর ঠিক তখনই তার কানের এয়ারপিস থেকে একটা হিমশীতল যান্ত্রিক গলা উত্তর দিল, তুই। অরিন্দমের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি বুঝে গেলেন তিনি আর তদন্তকারী নন, তিনি নিজেই এখন শিকার। অফিসার অরিন্দমেরও নিখোঁজ হওয়ার পর গ্রামবাসীরা একেবারে নিশ্চিত হয়ে গেল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এর সমাধানও সাধারণ উপায়ে হবে না। ওরা তখন গ্রামের সবথেকে বয়স্ক মানুষটার কাছে গেল সাহায্যের জন্য। তিনি এই অভিশাপ থেকে মুক্তির একটা রাস্তা দেখালেন। কিন্তু সেই রাস্তাটা ছিল অভিশাপের থেকেও বেশি ভয়ঙ্কর। সেই বৃদ্ধ শুধু একটাই কথা বললেন, অভিশাপ যদি ভাঙতে হয় তাহলে সেদিনের আগুনটা আবার জ্বালাতে হবে। তবে এবার কাউকে বাঁচানোর জন্য নয়, বরং কাউকে ফিরিয়ে আনার জন্য। দোল পূর্ণিমার ঠিক পরের রাত, আকাশে টকটকে লাল চাঁদ। সেই চাঁদের নিচে শ্মশানে 5টা প্রদীপ জ্বালানো হলো। আর তারপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করে কুলিকের জল উল্টো দিকে বইতে শুরু করলো। এরপর কোনো কারণ ছাড়াই যজ্ঞের আগুন দপ করে নিজে থেকেই জ্বলে উঠল। আর সেই আগুনের ধোঁয়া থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লাল শাড়ি পরা নারী মূর্তি। মেয়েটা শান্ত গলায় বলল, আমি ফিরতে চাইনি, তোমরাই আমাকে ডেকে ফিরিয়ে এনেছ। তার কথা শেষ হতে না হতেই আগুনের বৃত্তের মধ্যে দেখা গেল নিখোঁজ 4 জনের ছটফট করতে থাকা আত্মাকে। এরপর সেই আত্মা এক ভয়ঙ্কর শর্ত রাখল, এমন এক লেনদেন যেখানে দাম হিসাবে জীবন দিতে হবে। সে বলল, যদি একজন নিজের ইচ্ছে এই আগুনের ঝাঁপ দিয়ে জীবন দেয়, তবেই বাকি 4 জন মুক্তি পাবে। চারিদিকে তখন কবরের নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে অয়ন নামের একটা ছেলে এগিয়ে এলো। সে বাকি 4 জনকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিতে রাজি হয়ে গেল। অয়ন আগুনে পা রাখার সঙ্গে সঙ্গেই আটকে থাকা আত্মারা যেন এক অন্তিম তীব্র চিৎকার করে উঠল। কুলিকের জল হয়ে উঠল গাঢ় লাল। আর সেই অন্ধকারের মধ্যে শুধু মেয়েটার ফিসফিসানি শোনা গেল, এবার সমান হলো। তো সেই ভয়ঙ্কর রাতের যজ্ঞ শেষ হলো। কিন্তু গল্পটা কিন্তু শেষ হয়নি। আসলে অভিশাপটা ভাঙেইনি, শুধু নিজের রূপটা বদলে নিয়েছিল। আর ঠিক 1 বছর পর যা ঘটল তা ছিল আগের থেকেও অনেক বেশি যন্ত্রণার। পরদিন সকালে রাহুল, বিপ্লব, সুমন আর অরিন্দম 4 জনকেই নদীর ঘাটে পাওয়া গেল। ওরা অজ্ঞান ছিল, কিন্তু বেঁচে ছিল। কিন্তু অয়নের কোনো চিহ্ন কোথাও ছিল না, শুধু ভেজা বালির ওপর একজোড়া পায়ের ছাপ, যেটা সোজা নদীর দিকে এগিয়ে গেছে।
কিন্তু আর ফিরে আসেনি। শোনো, কোথাও ছিল না, শুধু ভেজা বালির ওপর একজোড়া পায়ের ছাপ, যেটা সোজা নদীর দিকে এগিয়ে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। সময় বয়ে গেল। ঠিক 1 বছর পর আবার সেই দোল পূর্ণিমার রাত ফিরে এলো, আর সেই রাতে কুলিক নদীর ঠিক মাঝখানে একটা নতুন ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি, অভিশাপ আসলে কখনো ভাঙে না, তা শুধু একজন থেকে অন্যজনের ওপর ভর করে, নিজের বাহক বদলায়। বাকিদের তো বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু তার বদলে অয়ন নিজেই হয়ে গিয়েছিল কুলিক নদীর নতুন প্রহরী। একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যখন এই ধরনের গল্পগুলো বলা হয়, অভিশাপ কি সেগুলো শুনতে পায়? আর যদি এই নিস্তব্ধতার মধ্যেই হঠাৎ আপনার নামটা কানে আসে, উত্তরটা কি দেবেন?